হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস বইয়ে লীলা রায়ের যে বইটা আছে সেইটা থেকে আমরা ম্যাথের প্র্যাকটিস সেট 13 করব। শুরু করার আগে বলি, আমার দুটো টেলিগ্রাম চ্যানেল আছে, নিচে ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক পেস্ট করা আছে, কারোর প্রয়োজন হলে জয়েন হয়ে যেতে পারেন। শুরু করি আজকে ফার্স্ট কোশ্চেন। এখানে 14 কোশ্চেনে কী বলছে, এখানে বলছে যে এই যে অঙ্কটা দেওয়া আছে একে এত দিয়ে ভাগ করতে হবে, মানে 68 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে সেইটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 সংখ্যাটি x প্লাস 1 দিয়ে বিভাজ্য হয় যদি n বিজোড় সংখ্যা হয়। এক্ষেত্রে দেখো 67 টু দি পাওয়ার 67 আছে, মানে বিজোড় সংখ্যাই আছে, এনটা হচ্ছে বিজোড় সংখ্যাই আছে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 67 টু দি পাওয়ার 67 প্লাস 1, আর এখান থেকে যেহেতু 1 বেশি, মানে 1 নিয়েছি, 67 মানে প্লাস যে 67 আছে সেইটা, তাহলে এখানে আমি 66 লিখতে পারি। তো এইটাকে তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে 67 টু দি পাওয়ার 67 প্লাস 1 67 প্লাস 1 মানে 68 দিয়ে বিভাজ্য হবে এই সূত্র অনুসারে, এই যে সূত্র অনুসারে বিভাজ্য হবে। তাহলে ভাগশেষটা আমাদের বের করতে হয় কার উপরে? এই 66-র উপরে। তাহলে 66 ভাগ 68 করলে কী হবে? তাহলে ভাগশেষ কত আসবে? সেই 66 আসবে। তাহলে যেহেতু 68 থেকে 66 কম, সেহেতু 66 হচ্ছে ভাগশেষ। তাহলে অ্যান্সার হবে সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট, এবারে 15 কোশ্চেনে বলছে একটি সংখ্যার অনুপাত 3:4, তাদের দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু বলে দিয়েছে হচ্ছে 120, সংখ্যা দুটির যোগফল কত? তাহলে আমরা কি জানি? তাহলে সংখ্যা দুটি এখান থেকে আমরা বের করতে পারি, হচ্ছে ধরি সংখ্যা দুটি হচ্ছে 3x আর 4x। তাহলে আমরা কি জানি? সংখ্যা দুটির গুণফল ইকুয়ালস টু লসাগু ইন্টু গসাগু। তাহলে এখানে যেহেতু দেখো এক্সটা হচ্ছে কমন আছে, তাহলে গসাগু এখানে এক্স হবে। তাহলে আমরা দুটি সংখ্যার গুণ 3x প্লাস 4 ইন্টু 4x ইকুয়ালস টু লসাগু হচ্ছে 120 বলে দিয়েছে, আর গসাগু কত? এক্স। কেননা এখানে এক্সটা হচ্ছে দুটো সংখ্যার সাথেই গুণ আছে, আর 3 আর 4 হচ্ছে পরস্পরের মৌলিক, সেক্ষেত্রে এক্সটাই হচ্ছে গসাগু হবে। তাহলে এক্স এখান থেকে, আর এখান থেকে কেটে গেল এক্স। এবার 3 4 12, এখান থেকে এটা কেটে দিলাম। তাহলে এক্সের মান কত আসছে? 10 আসলো। তাহলে একটা সংখ্যা হচ্ছে 30 আর একটা সংখ্যা হচ্ছে কত? 40। তাহলে এই দুজনের যোগফল বলেছে কত? অর্থাৎ সংখ্যা দুটির যোগফল 30 প্লাস 40 মানে হচ্ছে 70। অ্যান্সার হবে বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 16 কোশ্চেনে কী বলছে? 24 জন ছাত্রছাত্রী একটি শ্রেণীতে ইংরেজিতে গড় নম্বর হচ্ছে 56, যদি 3 জন ছাত্রছাত্রীর নম্বর 48, 59 এবং 67 এর জায়গায় ভুল করে যথাক্রমে 44, 45 এবং হচ্ছে 61 ধরা হয়, তবে সঠিক গড় কত? তাহলে এক্ষেত্রে দেখো এখানে কিন্তু মানে যে কতজন, মানে যতজন আছে ততজনই থাকছে, এখানে জাস্ট এই 3 জনের নাম্বার ভুল লেখা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি করব? সঠিক গড় এখানে আছে হচ্ছে 56 ইন্টু 24, কেন 56 গড় পেয়েছে, আর কতজনের? 24 জনের মধ্যে 24 জন একসাথে মিলে গড় হয়েছে। তাহলে সেক্ষেত্রে এটা প্লাস এখানে আসছে হচ্ছে 48, 59 প্লাস 67, এইগুলো লেখার কথা, কিন্তু তার পরিবর্তে লিখেছে হচ্ছে
তাহলে হচ্ছে -44 -45 দিলাম, কারণ এটা বিয়োগ বিয়োগ যাবে, কারণ এগুলো ভুল লিখেছে আর এগুলো যোগ লিখেছে, কারণ কি এগুলো সঠিক তাই। তাহলে এখানে ডিফারেন্স বের করছি, মানে কতটা ভুল লিখেছে আর কি। তাহলে এখানে হচ্ছে 61, তাহলে টোটাল সেই 24ই আসবে। তাহলে 24 এটা কেটে যাবে, তাহলে 56 হয়ে গেল। প্লাস এখানে আসছে কি 48 -4 করলে, এই 44 করলে 4, 59 মাইনাস হচ্ছে 45, মানে হচ্ছে 6 প্লাস 6 আসলো। আর এখান থেকে 67 - 61 বিয়োগ করলে কত 6 আসলো। তাহলে এখান থেকে আসছে হচ্ছে 14, 14 ধরো, এটার সঙ্গে এটা বিয়োগ করলে 4 আসলো, 5, ওকে 5, সরি এটা তো ভুল হয়ে গেছে, এটা 14 হবে, এই জায়গাটাই 14 হবে। 5 আর এখানে 9 যোগ করলে 14 হলো, হ্যাঁ 14 প্লাস 6, তাহলে টোটাল 24 আসবে ওখানে। তাহলে 56 প্লাস ওপরে আসছে 24 বা নিচে 24, এইটা কেটে গেল, আসছে কত 57, মানে সঠিক গড় কত 57, এইটা এর আগে অ্যান্সার সঠিক। 17 দাগের কোশ্চেনে কী বলছে, একটি শহরের জনসংখ্যা হচ্ছে 8000 জন ছিল, 1 বছর পরে পুরুষের জনসংখ্যা হচ্ছে 10% এবং মহিলাদের জনসংখ্যা 8% বৃদ্ধি পায়, মোট জনসংখ্যা 9% বৃদ্ধি পায়, শহরটি পুরুষের সংখ্যা কত ছিল, আগে কথা বলছে। তাহলে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট এটা অ্যালিগেশনের মাধ্যমে আমরা করব। এখানে হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল দিলাম, পুরুষ মহিলা। তাহলে মেল এখানে হচ্ছে বৃদ্ধি পেয়েছে কত 10% মেল বৃদ্ধি পেয়েছে, আর মহিলা বৃদ্ধি পেয়েছে কত 8%, আর ওভারঅল বৃদ্ধি পেয়েছে কত 9%। তাহলে এখান থেকে আমরা অ্যালিগেশন করলে এখানে 1 আসলো, এখানে 1, মানে 10-এর থেকে 9 বিয়োগ করলাম, 9-এর থেকে 8 বিয়োগ করলাম। তাহলে 10-এর থেকে 9 বিয়োগ করে যেটা আসলো সেটা এখানে লিখলাম, 9-এর থেকে 8 বিয়োগ করে যেটা আসলো সেটা এখানে লিখলাম। তাহলে 1:1 আসলো। তাহলে এইটা সমান, এটা হচ্ছে কারে আসলো, জনসংখ্যার অনুপাত আসলো, জনসংখ্যার অনুপাত এটা আসলো। তাহলে 2 সমতুল্য এখানে কি আসছে 8000। তাহলে এই শহরটিতে পুরুষের সংখ্যা কত, তাহলে 1 সমতুল্য কত, এখানে 4000, তাহলে ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 31 দাগের কোশ্চেনে কী বলছে, দুটি মোটর বাইকের ক্রয় মূল্য একই, তার একটি 15% লাভে বিক্রি করা হয় এবং অপরটি প্রথমটি বিক্রয় মূল্য থেকে 4800 টাকা বেশি মূল্যে বিক্রি করা হয়। যদি মোট মানে টোটাল দুটোর ওপরে যে 20% লাভ হয়, তবে প্রতিটি মোট বাইকের মূল্য কত হবে। তাহলে প্রথমটি ফার্স্টটি সিপি, ফার্স্ট বাইক সিপি আর এসপি, এখানে 15% বলেছে, মানে কত 15% মানে হচ্ছে 5 দিয়ে যদি কাটো এটা 20 আসলো। তাহলে সিপি যদি 20 হয়, এসপি হচ্ছে 23 হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা 20x আর 23x ধরে নিলাম। এবার বলেছে যে প্রথমটার বিক্রয় মূল্যর সঙ্গে যদি 4800 টাকা যোগ করে দেওয়া হয়, তাহলে দ্বিতীয় বাইকটার বিক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে প্রথমটার বিক্রয় মূল্য 23x, তাহলে 23x প্লাস হচ্ছে 4800 যদি আমি যোগ করে দিই, তাহলে দ্বিতীয়টার ক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে এবারে আমরা প্রথমটার ক্রয় মূল্য হচ্ছে 23x আর দ্বিতীয়টার ক্রয় মূল্য হচ্ছে 23x প্লাস 4800, এইটা সমান আমরা লিখতে পারি কি দুটোর ক্রয় মূল্য কত 20x প্লাস 20x, কেননা বলেছে ক্রয় মূল্য একই, তাহলে 20x প্লাস 20x দুটোরই তাই। এইটার উপরে ওভারঅল যদি আমরা বিক্রয় মূল্য বের করতে চাই এখান থেকে দুটোর, তাহলে সেক্ষেত্রে 100 আর 120, 20% ওভারঅল লাভ হয়েছে, তাহলে 120 উপরে আসবে। এইবার তাহলে এখান থেকে আমাদের আসলো কত 46x প্লাস 4800, আর এখান থেকে আছে 40x ইন্টু এই শূন্য কেটে গেল, তাহলে 12/10, এইটা কেটে গেল। তাহলে এখান থেকে আসছে হচ্ছে 46x প্লাস হচ্ছে 48 প্লাস হচ্ছে এখানে 48x,
তাহলে এখান থেকে এবারে 46x যদি এদিকে নিয়ে আসি তাহলে কী আসছে 2x ইকুয়ালস টু হচ্ছে 4800। তাহলে এক্সের মান কত আসলো 2400 এক্সের মান আসলো। এবারে বলছে যে প্রতিটি মোটর বাইকের মূল্য কত, তাহলে প্রতিটি মোটর বাইক এর মূল্য কত হবে। এখানে 20x মানে সিপি হচ্ছে 20x ছিল, তাহলে 20 ইন্টু 2400, তাহলে আসছে হচ্ছে 48,000 টাকা। তাহলে অ্যান্সার হবে এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট এবারে 32 দাগের কোশ্চেনে বলছে 5,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা যদি প্রথম বছরে সুদ 8%, প্রথম বছরের সুদ 8%, দ্বিতীয় বছরের সুদ 10% এবং তৃতীয় বছরের সুদ 12% হয়। তাহলে ফার্স্ট আমরা এটা সাকসেসিভের মাধ্যমে করব। তাহলে কি 8% আর 12% মিলে যে সাকসেসিভ আসে সেটা আমি আগে বের করে নিই। সাকসেসিভের সূত্র হিসাবে করলাম, সাকসেসিভ সূত্র কি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এটা হচ্ছে সাকসেসিভের সূত্র। তাহলে এক্সকে ধরলাম, এক্স হিসাবে ধরলাম আমি 8কে ধরলাম, আর ওয়াই হিসাবে আমি 12কে ধরলাম। তাহলে এটা লিখলাম প্লাস 8 ইন্টু 12 বাই 100। তাহলে এখান থেকে আসছে হচ্ছে 20%, আর এখানে এই 4 দিয়ে যেন কেটে দিও না কোনো মতে। এটা হচ্ছে যেহেতু নিচে 100 আছে তাহলে আমি পয়েন্টে আনতে পারবো সহজেই। তাহলে 8 বারং 96, তাহলে আমি এখানে লিখতে পারি প্লাস 0.696, এটা লিখতে পারি, এটা পার্সেন্টেজ। তাহলে এখান থেকে আসছে হচ্ছে 20.96%। আচ্ছা, তাহলে এখানে 20.96% প্লাস এখান থেকে আসছে হচ্ছে এই 10% বাকি আছে দ্বিতীয় ইয়ারের সুদ, তাহলে 10%টাও আমি সাকসেসিভের মাধ্যমে করে নিলাম। তাহলে 20.96 ইন্টু 10 বাই 100, তাহলে এইটা দিয়ে এইটা কেটে গেল। তাহলে এখানে আসছে হচ্ছে 20.96, নাহলে এখানে 10 আছে তাহলে এখানে যোগ করে দিলাম আমি 30.96% করে দিলাম। আর এখান থেকে কি আসছে 2.096%, এইটা আসলো। এবার তাহলে এখান থেকে দেখো 32 চলে আসলো, আর এখানে 96 প্লাস 096, তাহলে এখানে যদি আমি এটা যোগ করি কি আসবে 96 আর এখানে 096, তাহলে এখানে 6, 5 আর এখানে 10, তাহলে এখানে আসছে কত 33 পয়েন্ট, তিনটের আগে পয়েন্ট আসবে, তাহলে 33.056 এইটা আসলো। এবারে আমাদের যে মূলধন বলে দেওয়া আছে, মানে 5,000 টাকা বলে দেওয়া আছে, এই 5,000 টাকার উপরে আমি এই সুদের পার্সেন্টেজ আমি লাগিয়ে দিলাম। তাহলে 33.05, আমি এই 6টা ধরছি না কেননা তাহলে বড় হয়ে যাবে অনেক। তাহলে 05 মানে পয়েন্টের পরে আমি দুটো অবধি নিলাম, আর নিচে 100 দিলাম, কারণ কি পার্সেন্টেজ আছে বলে তাই। তাহলে এই শূন্যটা তুলে দিলাম, নিচে আবার 100 আসলো। তাহলে এই দুটো শূন্য আর এই একটা শূন্য মিলে 3টে শূন্য আমি কেটে দিলাম। তাহলে 5 দিয়ে যদি আমি 10কে কাটি তাহলে নিচে আসলো 2, তাহলে এই 2 দিয়ে আমি 3305কে আমি কাটতে গেলে কি আসবে 2 1কে 2, তাহলে 6 দুগুণ 12, আর 10 আছে মানে 5 দুগুণ 10, আর 5 আছে মানে 2 দুগুণ 4, আর 1 আছে মানে 5। তাহলে দেখো কাছাকাছি কী আছে, একটু মানে ডিফারেন্স হবে। দেখো এইটা 1652 পয়েন্ট মানে 80 মানে 80, এখানে হচ্ছে 50 এসছে 50, তাহলে একটু সামান্য চেঞ্জ হয়েছে, কিন্তু এইটাই হচ্ছে অ্যান্সার হবে। এটাই সবথেকে সহজ প্রসেস, এইভাবে করলেই তাড়াতাড়ি করে হবে। নেক্সট চলো এবারে 33 কোশ্চেনে কী বলছে, সরল সুদের হারে কিছু পরিমাণ অর্থ 15 বছরে 3 গুণ হয়, তবে কত বছরে মূলধন 5 গুণ হবে। মানে ব্যাপারটা হচ্ছে প্রিন্সিপাল আর এটা হচ্ছে অ্যামাউন্ট, যদি ধরো এখানে 1 গুণ মানে প্রিন্সিপাল যদি 1 হয়, তাহলে হচ্ছে অ্যামাউন্ট মানে সুদ আসল মিলে আসছে কত 3, মানে 3 গুণ বলেছে মানে 3 আসছে। তাহলে এটা কত বছরের মধ্যে হচ্ছে, এটা 15 ইয়ার, 15 বছরের মধ্যে হচ্ছে, তখন কত এক্সট্রা যোগ হয়েছে 2 এক্সট্রা যোগ হয়েছে, মানে সুদ তাহলে এখানে 2 এক্সট্রা এসছে, মানে এক্সট্রা না সুদ হচ্ছে 2, কেননা সেটা হচ্ছে 3টা হচ্ছে প্রিন্সিপাল
আর সুদ মিলে হচ্ছে 3, তাহলে প্রিন্সিপাল যদি 1 হয় আর তাহলে 3 মাইনাস 1 করলে সুদ হচ্ছে 2। আচ্ছা, আবার আবার যদি প্রিন্সিপাল যদি 1 ধরো, তাহলে এখান থেকে যদি 5 গুণ হতে মানে মানে চক্র সরি সুদ আর আসল মিলে যদি 5 গুণ হয়, তাহলে আমাদের সুদ কত আসছে? +4। তাহলে এটা কত গুণ হয়েছে এখান থেকে? আগের সুদের থেকে এখন কত গুণ হয়েছে? 2 গুণ হয়েছে। তাহলে বছরও 2 গুণ হবে, তাহলে 15 × 2 30 বছরে 5 গুণ হবে, 30 বছরে। তাহলে অ্যান্সার হবে সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 34 দাগের কোশ্চেনে বলছে যে 180 টাকা প্রতি কেজি মূল্যের চায়ের সঙ্গে 150 টাকা প্রতি কেজি মূল্যের চা কত অনুপাতে মেশালে এত টাকা প্রতি কেজি মূল্যে বিক্রি করলে 20% লাভ হতো। তাহলে এটা বিক্রয় মূল্য বলে দিয়েছে, কিন্তু 180 আর 150 এটা হচ্ছে ক্রয় মূল্য বলা আছে। মানে দুই প্রকার যে চা আছে তার ক্রয় মূল্য বলে দেওয়া হচ্ছে 180 আর 150, কিন্তু যখন মিক্স আপ করে বিক্রি করা হচ্ছে তখন এইটা বলে দেওয়া আছে এটা বিক্রয় মূল্য। তাহলে আমাদের ক্রয় মূল্যটাকে ফার্স্টটাকে বের করে নিতে হবে মিশ্রণের। তাহলে মিশ্রণের সিপি আসছে কত? 194.40 ইন্টু 100/120। তাহলে এইটা কেটে গেল, তাহলে এখান থেকে আসছে হচ্ছে 1944। এই 10 ছিল, এটা গুণ করে দিলাম, বাই 12 আসলো। তাহলে 1944 এখানে আমি 1 দিয়ে করলাম, তাহলে আসলো হচ্ছে 12, 74 আসলো। এখানে 6 × 72, 2 4, 12 × 2 = 24 কেটে গেল। তাহলে 62 আসলো। এবারে আমরা অ্যালিগেশনটা করতে পারবো। ফার্স্ট প্রকারে চায়ের দাম বলেছে কত? 180। দ্বিতীয় প্রকার চায়ের দাম বলেছে কত? 150। এদের যে গড় সেটা হচ্ছে কত? 162। এবার 180 থেকে 162 বিয়োগ করলে কত? 18 আসলো। আর 162 থেকে 150 বিয়োগ করলে আসছে হচ্ছে 12। তাহলে এইটা কাটলে 4, আর এটা 3 দিয়ে কাটছি, তার মানে 4 6, একবারে 6 দিয়ে কাটলেই ভালো হতো। আচ্ছা 6 দিয়ে কেটে দিই, 6 দিয়ে কাটলে 6 দিয়ে 12 আর 3 ছক 18, তাহলে 2:3 আসলো। এবার বলছে আচ্ছা এই অনুপাতটাই চেয়েছে, মানে কত অনুপাতে মেশানো হয়েছে। তাহলে এই দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 47 দাগের কোশ্চেনে কী বলছে? একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা কয়েন রয়েছে, যার মূল্যের অনুপাত যথাক্রমে 30:11:7 এবং ব্যাগের মোট 480টি কয়েন আছে, তবে ব্যাগে 50 পয়সার কয়েন কটা আছে? তো এখানে আগে ফার্স্ট আমাদের একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে টোটাল মূল্য বা ভ্যালু ইকুয়ালস টু ফেস ভ্যালু। মানে ধরো 1 টাকার কয়েন মানে 1 টাকাই হচ্ছে মূল্য, তার 2 টাকা এই মানে 50 পয়সা মানে হচ্ছে কত? 1/2 হচ্ছে তার মূল্য, আর 25 পয়সা মানে হচ্ছে 1/4 হচ্ছে তার মূল্য। এটাই হচ্ছে ফেস ভ্যালু বলে। ফেস ভ্যালু ইন্টু নাম্বার অফ কয়েন্স, এইটা আসলো। তাহলে আমাদের নাম্বার অফ কয়েন্স বের করতে হবে। তাহলে অতএব নাম্বার অফ কয়েন্স ইকুয়ালস টু টোটাল ভ্যালু ভাগ হচ্ছে ফেস ভ্যালু। তাহলে এবারে নাম্বার অফ কয়েন্স এর অনুপাত আগে ফার্স্ট বের করে নাও। তাহলে মূল্য বলে দেওয়া আছে 30 আর ফেস ভ্যালু হচ্ছে 1, তাহলে নিচে আমি 1 দিয়ে দিলাম, ইস টু মূল্য হচ্ছে 50 পয়সার মূল্য হচ্ছে 11, তাহলে ওপরে 11, আর ফেস ভ্যালু কত? 1/2 ইস টু 7 ক্ষেত্রে, মানে 50 পয়সার ক্ষেত্রে 7 হচ্ছে মূল্য আর ফেস ভ্যালু কত? 1/4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 30, এটা আসলো 22, কেন 2টা উপরে চলে যাবে আর 4টা উপরে চলে গেলে আসলো হচ্ছে 28। তাহলে এই হচ্ছে কয়েনের অনুপাত পেয়ে গেলাম আমরা। এবার এখানে বলেছে যে 480টি কয়েন আছে, তাহলে এখানে যেটা যোগ করো 52 আর 8 করলে 80, এই 52 আর 8 করলে 60, আর 20 করলে হচ্ছে 80 আসলো।
তাহলে 80 সমতুল্য হচ্ছে 480টি কয়েন। এখানে চেয়েছে 50 পয়সার কতগুলি কয়েন আছে, তাহলে 50 পয়সা হচ্ছে এইটা, তার অনুপাত কত 22, তাহলে 22 সমতুল্য কত হবে? তাহলে এটা কাটলে 6টা 48, তাহলে এখানে 60 আসলো, না 60 কেন 6 আসলো, তাহলে 6 ইন্টু 22 করলে হচ্ছে 120 প্লাস 100, ওই শুধু 12 আসলো, তাহলে 132, তাহলে অ্যান্সার হবে বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, নেক্সট এবারে হচ্ছে 48 এর কোশ্চেনে বলছে 12 জন লোক মানে হচ্ছে 12 দিলাম প্লাস 16 জন বালক মানে 16 দিলাম, তাহলে এরা কাজ করে হচ্ছে 5 দিনে, এইটা যা কাজ করে এরা যা কাজ করে, আবার 13 জন লোক 24 জন বালক সেম কাজই 4 দিনে শেষ করে দিতে পারে, তাহলে কাজ যেহেতু সেম তাহলে আমাদের সমান করে দিতে পারি। এবার এম আর বি এর অনুপাতটা আমরা বের করব, তাহলে এখান থেকে আসলো কি 60 প্লাস হচ্ছে 5 × 80 আর এখান থেকে 4 দিয়ে গুণ করে দিলাম, 4 × 52 প্লাস হচ্ছে 24 × 4 মানে 80, আর এখানে 4 × 4 = 16 মানে 96 তাহলে এদিকে এটা আসলে হচ্ছে 8 আসলো আর 16 তাহলে হচ্ছে m/b আসছে কত 2/1 মানে 2:1 অনুপাত, মানে এফিসিয়েন্সির অনুপাত। এবার বলেছে একজন লোক আর একজন বালক প্রতিদিনের কাজের অনুপাত, মানে এখানে এফিসিয়েন্সিই চেয়েছে, তার মানে তাহলে আমাদের উত্তর তো এসেই গিয়েছে। একটা লোক, ফার্স্টে লোকের কথা বলেছে, তারপরে বালকের কথা বলছে, তাহলে এই ডি এর দাগে অ্যান্সারটাই সঠিক হবে, 2:1 হচ্ছে এফিসিয়েন্সি তাদের। নেক্সট চলো 49 দাগের কোশ্চেনে কি বলছে, 49 দাগের কোশ্চেনে বলছে এ ও বি দুটি ব্যক্তি সকাল 10টা থেকে একে অপরের দিকে যথাক্রমে 3 কিমি/ঘন্টা এবং 4 কিমি/ঘন্টা বেগে হেঁটে আসে, তাদের প্রারম্ভিক দূরত্ব হচ্ছে 14 কিমি হলে কটায় তারা এক জায়গায় মিলিত হবে। তাহলে আমাদের আগে ফার্স্ট মানে এ আর বি ব্যক্তি, মানে এ এদিক থেকে হাঁটছে, বি এখান থেকে এদিকে আসছে, তাহলে দুজনেই 10টা থেকে বেরিয়েছে, মানে টাইমের কোনো এখানে সমস্যা নেই এখানে। তাহলে রিলেটিভ স্পিড কত, একে অপরের দিকে যাচ্ছে মানে কি, তাহলে যোগ হবে 3 কিমি/ঘন্টা আর এখানে 4 কিমি/ঘন্টা যোগ করলে আসলো হচ্ছে 7 কিমি/ঘন্টা হচ্ছে রিলেটিভ স্পিড আসলো। এবার আমাদের প্রারম্ভিক দূরত্ব বলে দিয়েছে 14, তাহলে দুজনে মিলিত হওয়ার সময় এক জায়গায় মিলিত হওয়ার সময় হচ্ছে 14 কিমি যাচ্ছে আর 7 কিমি/আওয়ার বেগে, তাহলে এটা কাটাকুটি করলে 2 ঘন্টা 2 আওয়ার। তাহলে 10টার সময় তারা বেরিয়েছে, আর 2 ঘন্টা যদি আরও এক্সট্রা যোগ করা হয় তাহলে 12টার সময়, দুপুর 12টার সময় তারা একে অপরের সাথে মিলিত হবে, তাহলে সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 50 দাগের কোশ্চেনে বলছে একটি সমান্তর প্রগতি প্রথম পথ হচ্ছে 22 এবং শেষতম পদ হচ্ছে -11, যদি প্রগতিটির পদগুলির যোগফল হচ্ছে 66 হয়, তবে প্রগতিতে কতগুলি পদ আছে? তাহলে আমাদের এনটা বের করতে বলেছে, তার আমাদের সূত্রটা কি, SN = n/2 এ মানে প্রথম পদ প্লাস শেষতম পদ L। তাহলে এখানে আমাদের SN বলে দেওয়া আছে কত 66, মানে SN হচ্ছে যোগফল, মানে nতম যে পদ তার যোগফল হচ্ছে SN, তাহলে এটা 66 = n/2, আমাদের n এর মানটা বের করতে হবে। প্রারম্ভিক পদ বলে দেওয়া আছে হচ্ছে 22 আর একদম শেষতম পদ বলে দেওয়া আছে -11, তাহলে আমরা সেটাই লিখি। তাহলে এখান থেকে আসছে 66 n/2, এখানে 11 আসলো, তাহলে এইটা দিয়ে এটা কেটে দিলাম, 6 আসলো, তাহলে n এর মান হচ্ছে 6 × 2 মানে 12।
তাহলে 12টি পথ আছে। বি এর দাগে এই এ এর দাগের অ্যান্সার সঠিক, এ দাগ। নেক্সট চলো 61 দাগের কোশ্চেনে কি বলছে, 82 কিমি পার ঘন্টা গতিতে ধাবমান 200 মিটার লম্বা একটি ট্রেন তার দিকে আগত 8 কিমি পার ঘন্টা গতিতে এক ব্যক্তিকে কত সময় অতিক্রম করবে। সে এখানেও তাহলে রিলেটিভ স্পিড, মানে ট্রেন এদিক থেকে আসছে আর তার দিকে মানে ট্রেনটার দিকে যাচ্ছে, তাহলে এখানে ট্রেন এটা আর ব্যক্তি মানে ম্যান, এখানে এইটা যাচ্ছে 82 কিমি পার আওয়ারে আর এটা যাচ্ছে 8 কিমি পার আওয়ারে, তাহলে এটা যোগ হবে রিলেটিভ স্পিড হলে, তাহলে রিলেটিভ স্পিড হচ্ছে 82 প্লাস 8 90 কিমি পার আওয়ার, এইটা আসলো এখানে। তাহলে আমাদের সময় লাগবে ট্রেনটির সময়, আচ্ছা এখানে সেকেন্ডে বের করতে বলেছে, তাহলে এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে আনতে হবে। তাহলে ছোট এই বড় একক থেকে ছোট এককে যেতে গেলে আমাদের কী দিয়ে গুণ করতে হবে, ছোট ফ্র্যাকশন দিয়ে গুণ করতে হবে, মানে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5×18 90, তাহলে এটা 5 দিয়ে কেটে গেল, তাহলে 25 মিটার পার সেকেন্ড। তাহলে সময় ট্রেনটির সময় লাগবে, মানে ওই ব্যক্তিকে অতিক্রম করতে সময় লাগবে কত, 100 মানে সরি 200, এখানে বলে দেওয়া আছে 200/25, তাহলে আমি এটা 2×4, কেননা 100 দিয়ে আমি কেটে দিলাম, মানে 100 ভেবে মানে 2×100 ভেবে নিলাম 200কে, তাহলে আমরা 4 এই 25 দিয়ে আমি পুরোপুরি কেটে দিলাম 100কে, তাহলে 4 আসলো, তাহলে অ্যান্সার আসছে তো 8, তাহলে বি এর দাগের অ্যান্সারটাই সঠিক। 62 দাগের কোশ্চেনে বলছে কি যে এইটার আমাদের মান বের করতে হবে, তাহলে এখানে এক্ষেত্রে বলেছে, আচ্ছা এখান থেকে এইটা কমন যাচ্ছে, তাহলে 0.784 এটা কমন নিয়ে নিলাম, তাহলে এখান থেকে আসছে কত, এখানে দেখো এটা পুরোপুরি 1 চলে আসছে, 7 প্লাস 3 করলে 0 হাতে 1, আবার এখানে 3 এটা 7 করলে 0 মানে 10 আসলো, তাহলে 0 হাতে 1, এখানে 4 আর 6 যোগ করলে 1 চলে আসলো, পুরোপুরি 1 চলে আসলো, তাহলে এখানে আমাদের 1 চলে আসলো এটা, আর নিচে এখান থেকে 0.7 কমন চলে গেল, এখানেও তাই আসবে, 4 আর 6 যোগ করলে 10 হাতে 1 মানে 0 হাতে 1 আসলো, 0 হাতে 1 আসলো, আর তারপরে 1 হলে এখানে 9 আর 1 যোগ করলে 10 আসলো, হাতে আবার 0 মানে 0 হাতে 1 আসলো, তাহলে 8 আর 1 9 আর 1 আসলো, তাহলে 10, তাহলে 0 আর 1 আসলো, তাহলে এখানেও 1 আসলো, এই পয়েন্ট আর এখান থেকে এই পয়েন্ট চলে গেল, 7 দিয়ে কাটলাম, 7 1 কে 7, আবার 7 1 কে 7, 7 দুগুণ 14, তাহলে 112। ওকে আচ্ছা আচ্ছা, এখানে পয়েন্ট চলে গেলে ওপরে আসলো 10, আর এখানে 3টের আগে পয়েন্ট আছে, মানে এখানে আসলো কত 1000 নিচে, তাহলে এই 10 এটা কেটে গেল, তাহলে এখান থেকে 1.12 এইটা, তাহলে এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 63 দাগের কোশ্চেনে কি বলছে, এইটা সরলটা, এই সরলটার মানটা বের করতে হবে, তাহলে 1+2, এখানে কিন্তু ভাগ দেওয়া আছে, এটা ভাগ, আর এখানে হচ্ছে 1+2, দাঁড়াও এই জায়গাটা একটুখানি বড় না করলে বোঝা যাচ্ছে না ঠিক, ব্যাস। আচ্ছা এবার দেখো 63-র ক্ষেত্রে বলেছে যেখানে 1+2 ভাগ এটা, তারপরে এটা আসছে 1+2, এটা কিন্তু ভাগ আছে আবার ইনটু, সরি এটা আমি লিখতে পারি কত 4/3 লিখতে পারি, তাহলে এখান থেকে আসলো 1+2 ভাগ 1+2 ইনটু, এবার লিখি 3/4, তাহলে এটা কেটে গেল, তখন আসছে কত 1+2 ভাগ, এখানে আসছে হচ্ছে আগে আমাদের ভাগে যেটা থাকবে সেইটা আগে করতে হবে, তাহলে এটা ব্র্যাকেট আছে মানে এইটা আগে করতে হবে, ব্র্যাকেট তারপরে ভাগের কাজটা, ঠিক আছে, তাহলে
এখানে নিচে 2 আর উপরে আসছে 5। এবার 1 প্লাস 2 ইন্টু উপরে আসছে 2/5, এইটা আসলো। তাহলে আসছে 1 প্লাস এখানে 5 আর উপরে 4 আসলো। তাহলে 1×1=4, বিয়ের দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 64 দাগের কোশ্চেনে কি বলছে, একটি নৌকার স্রোতের অনুকূলে 24 কিমি যেতে সময় লাগে হচ্ছে 10 ঘন্টা, আবার স্রোতের প্রতিকূলে সমুদ্রত্ব যেতে নৌকাটির 2 ঘন্টা বেশি সময় লাগে। মানে 10 ঘন্টা আগে লাগছিল অনুকূলে, এখন বেশি সময় লাগছে 2 ঘন্টা, মানে 12 ঘন্টা সময় লাগছে প্রতিকূলে। তবে স্থির জলে নৌকাটির বেগ কত হবে? তাহলে প্রতিকূল মানে অনুকূল, আগে অনুকূল বেগ আমরা কি জানি, বোটের স্পিড প্লাস স্রোতের স্পিড। অনুকূল বেগ মানে কি, বোটের স্পিড প্লাস স্রোতের স্পিড, এটা সমান কত? 24/10 বলে দিয়েছে, মানে 2.4 কিমি/আওয়ার। প্রতিকূল বেগ কি হলো? প্রতিকূল বেগ হচ্ছে ভি মাইনাস ইউ, এটা সমান বলে দিয়েছে 24, মানে সমুদ্রত্ব বলে দিয়েছে, কিন্তু 2 ঘন্টা বেশি সময় লাগছে, মানে অনুকূল যা লাগছিল সময় তার থেকে 2 ঘন্টা বেশি সময় লাগবে। তাহলে 10 + 2 মানে 12, মানে 2 কিমি/আওয়ার হচ্ছে অনুকূল বেগ। এবার এখান থেকে এটা কাটাকুটি করো, তাহলে চেয়েছে হচ্ছে নৌকার বেগ, তাহলে আমি স্রোতের এটা কেটে দিতে পারি। মানে যদি যোগ করে নাও তাহলে হচ্ছে 2v আসলো, আর এখান থেকে আসছে 4.4 কিমি/আওয়ার, এটা আসলো। তাহলে ভি হচ্ছে 2.2 কিমি/আওয়ার। তাহলে অ্যান্সার হবে বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 72 দাগের কোশ্চেনে কি বলছে, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা একটি পূর্ণবর্গ সংখ্যা? তাহলে আমি 4 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যেটা, সেটা আগে বের করে মানে নিয়ে নিই। সেটা হচ্ছে 1000, সেটা হচ্ছে 4 অঙ্কেরই সবথেকে ক্ষুদ্রতম। এবার এটাকে আমি পূর্ণবর্গ করার চেষ্টা করি। তাহলে দুটো করে ভাগ করে দিলাম, তাহলে এখানে 3 তিরিককে 9 বসিয়ে দিলাম, তাহলে 1 আর 2 শূন্য বসে গেল। এবারে 3 2 6, সেটা লিখে দিলাম। আর কত গুণ করলে এখানে আসবে? এখানে 61, 61 ইন্টু 1, মানে 1 ইন্টু 1 করলে এটাই সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে এখানে 61 দিয়ে দিলাম, তাহলে 39, এখানে 3। তার মানে কি 32-এর এর পরে যে সংখ্যাটা, এটাই হচ্ছে 31 হচ্ছে এর নিচে বর্গ সংখ্যা। তাহলে সেক্ষেত্রে তো আমাদের 3 অঙ্কের সংখ্যা চলে আসবে, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আমরা সেটা চাই না, আমরা চাই হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 31-এর পরেই আছে 32, তাহলে 32-এর স্কোয়ার যদি করি, এখানে হচ্ছে 09, আর এখানে হচ্ছে 04, আর 3 2 6, 6 2 12, তাহলে একটা ছেড়ে লিখলাম 2 1, তাহলে হচ্ছে 1 এই মানে এখানে 4 2 আর 10, তাহলে সি এর দাগের অ্যান্সারটাই সঠিক। নেক্সট চলো 73 দাগের কোশ্চেনে বলছে, এ বি এর থেকে 24 বছর বেশি। তাহলে এর বয়স বি এর থেকে 24 বছর বেশি, মানে কি এ মাইনাস বি ইকুয়ালস টু 24 লিখতে পারি। 2 বছর পরে এর বয়স বি এর বয়সের দ্বিগুণ। 2 বছর পরে এর বয়স বি এর বয়সের দ্বিগুণ, মানে এ ইজ টু বি, এর বয়স বি এর বয়সের দ্বিগুণ, মানে এইটা বলেছে। আচ্ছা, এখানে আমরা তাহলে লিখতে পারি কি 2x, আর এখানে x ধরে নিতে পারি। তাহলে 2 বছর আগে বলেছে, মানে 2 বছর পরে, তাহলে 2x প্লাস 2, আর এখানেও আমি লিখতে পারি x প্লাস 2, মানে সেমই আসবে, ডিফারেন্স তো আর সেমই হওয়ার কথা। তাহলে সেক্ষেত্রে আমাদের x ইকুয়ালস টু 24 চলে আসলো। এবার x এর মান আমি এখানে বসিয়ে দিলাম, তাহলে কত আসছে 48, এটা 24 আসলো। এটা হচ্ছে 2 বছর পরে। তাহলে 2 বছর মানে আর কি বর্তমান বয়স কত? বি এর বর্তমান বয়স 24 মাইনাস 2, মানে হচ্ছে 22 বছর বয়স। এর আগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 74 দাগের কোশ্চেনে কি বলছে, এ আর বি, এ ও বি দুটি নল একটি চৌবাচ্চা পূর্ণ করে, যথাক্রমে এ হচ্ছে 36 মিনিটে আর বি 45 মিনিটে পূর্ণ করে। অন্য একটি নল সি ভর্তি চৌবাচ্চা খালি করে, এটা হচ্ছে মাইনাস, খালি করে 30 মিনিটে। তাহলে এদের লসাগুটাকে বের করে নিই।
এটা হচ্ছে 90 আর 180, হ্যাঁ 180 করলেই হয়ে যাচ্ছে মনে হয়। 180কে যদি আমি 36 দিয়ে কাটি, 36 দিয়ে, তাহলে এখানে হচ্ছে 4 নং 36, আর এটা হচ্ছে 9 দিয়ে কাটলে 20 আসলো, তাই তো? তাহলে এটা 5 আসলো, ঠিক আছে। তাহলে এটা 5, আর এখান থেকে এটা আসলো হচ্ছে 90 × 2 মানে 4 আসলো এটা, আর এটা আসছে হচ্ছে 6, তাহলে এটা -6 হবে, কারণ কি সি হচ্ছে আউটলেট পাইপ, তাই মানে বাইরে বের করে দিচ্ছে। এবার এখান থেকে বলেছে এ আর বি, এ ও বি নল খোলার 7 মিনিট পরে সি নলটি খোলা হলো। তাহলে এ আর বি 7 মিনিট ধরে চলেছে, তাহলে ভর্তি করেছে তারা। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি কত একসাথে? 5 + 4 মানে 9 অংশ, 1 মিনিটে 9 অংশ ভর্তি করতে পারে। তাহলে এখানে 7 মিনিট ধরে চলেছে মানে 7 × 9, 7 নং 63। তাহলে এটা 63 অংশ তাহলে ভর্তি করেছে। এবার সি খোলা হলে তবে নলটি চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগাবে? তাহলে দেখো এ আর তাহলে এখানে 63 বিয়োগ করে দাও, তাহলে ভর্তি করা বাকি আছে কত? আর 7, হাতে 1 করে দিলে এখানে 8 - 7 করলে এখানে 1, আর এখানে 1 তো বসেই গেল। তাহলে এত অংশ আমাদের এখনও ভর্তি করতে হবে। তাহলে তখন ভর্তি করবে কে? এ বি আর -সি। তাহলে এফিসিয়েন্সি কত আসছে এখান থেকে? 5 4, আর 5 + 4 মাইনাস এখানে 6 আসলো, তাহলে 3 অংশ আকারে 1 মিনিটে 3 অংশ করে ভর্তি করবে তখন। তাহলে সময় লাগবে হচ্ছে 117/3, তাহলে 3 × 3 = 9, আর এখানে 3 নং 27 মানে 39, দাঁড়া 3 নং 27, আচ্ছা। তাহলে তবে চৌবাচ্চাটি পূর্ণ হতে মোট কত সময় লাগবে? কীভাবে হলো? 3 × 9, 3 নং 27। আচ্ছা, এখানে মোট সময় চেয়েছে, তাহলে মোট সময় অতএব মোট সময়, এটা তো হচ্ছে এই 7 মিনিট যে কাজ করেছিল এ আর বি, ওইটা বাদে আসলে হচ্ছে 39 মিনিট এইটা। আচ্ছা, মোট সময় তাহলে কত? মোট সময় হচ্ছে 7 মিনিট + 39, 46 মিনিট সময়। তাহলে ডি এর দাগে অ্যান্সার সঠিক। 85 দাগের কোশ্চেনে কী বলছে? একটি চাকার ব্যাসার্ধ হচ্ছে 14 সেমি, চাকাটি এত মিটার দূরত্ব অতিক্রম করতে কতবার ঘুরবে? তাহলে যদি একবার বা 11 বার চাকার ঘুরলে দূরত্ব যায় কত? দূরত্ব হচ্ছে 2 × পাই × r, মানে হচ্ছে 2 × 22/7 × r, মানে হচ্ছে এখানে 14। তাহলে এইটাই যদি আমি কাটি তাহলে নিচে আসছে হচ্ছে 88। এইটা আসলো, এটা হচ্ছে কত? 88 সেমি, এইটা আসলো। এবারে যদি এটাকে মিটারে করতে চাও তাহলে কত? 88/100, মানে এইটা আসলো মিটার। তখন আমাদের এখানে মিটারে দেওয়া আছে। তাহলে এবার আসছে, তাহলে n বার যদি ঘোরানো হয়, n বার, তাহলে সেক্ষেত্রে কত? 836 ইন্টু 836 বাই এখানে আসবে হচ্ছে 88/100, তার মানে উল্টে গেলে আসছে হচ্ছে 100/88। তাহলে এখান থেকে ফার্স্ট আমি 25, এটা 4 দিয়ে কাটলাম, এটা 22 আসলো, এইটা দিয়ে পুরোপুরি কেটে দিলাম, তাহলে আসছে হচ্ছে 6 দিয়ে যাবে নাকি 4 দিয়ে যাবে? না 4 দিয়ে না, 3 দিয়ে যাবে। 3 দিয়ে গেলে 66 আসলো, এখানে 66 আসলে এখানে 6 আর 4 আর 3 7 আর 1 এখানে, তাহলে কত দিয়ে যাবে এবারে? 8 দুগুণ 16, মানে এইটা আসলো।
এবার 22 ইন্টু 8 করলে 176 চলে আসবে এইটা। এবার তাহলে এখানে 38 ইন্টু 25 মানে কত, 50 ইন্টু 19 লেখা যায়, অবশ্যই লেখা যায়। তাহলে এবারে 5 ইন্টু 19 আমরা কত জানি, 95, তাহলে 950 বার ঘুরবে। তাহলে ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 86 দাগের কোশ্চেনে বলছে সুমনের বয়স তার পুত্রের বয়সের 5 গুণ। সুমন SU, আর এখানে তার ছেলে হচ্ছে সন, এস দিলাম। সুমনের বয়স তার পুত্রের বয়সের 5 গুণ, তাহলে এইটা আছে 5 বছর পূর্বে সুমনের বয়স তার পুত্রের বয়সের 9 গুণ ছিল। তাহলে 5 বছর পূর্বে মানে এই 1 আর এখানে এটা 9, তাহলে 5 বছর পূর্বের কথা বলেছে, মানে এখানে গ্যাপ কত, 5-এর গ্যাপ। এবার লড়াই কনসেপ্টের মাধ্যমে আমরা যদি করি, তাহলে ফার্স্ট আমি এইটার গ্যাপ বের করব। 1 5, 1 ইন্টু 5 9 ইন্টু 1, তাহলে 9 মাইনাস 5 সমান হচ্ছে এখানে 4 আসলো। এইটা সমতুল্য আমরা লিখতে পারি, যেহেতু দুদিকেই 5 করে পার্থক্য আছে, তাহলে আমি 5 আগে লিখে দিলাম। এটা হচ্ছে 9 মাইনাস 1, মানে এইটার সঙ্গে এইটা গুণ আর এইটার সঙ্গে এইটা গুণ করার পরে তারপরে আমাদের লিখতে হতো, তাহলে এটা আমি আগে থেকে আমি লিখে দিলাম 9 মাইনাস 1, এইটা আসলো। তাহলে এখানে 4 সমতুল্য 5 ইন্টু 8, তাহলে এইটা কাটলে 2, তাহলে 1 সমতুল্য 10 আসলো। তাহলে এখানে সুমনের বর্তমান বয়স কত, আমাদের যা মান বের করতে হবে সব হচ্ছে বেস যে ভ্যালু প্রথমে যেটা আমরা ধরেছি 5:1, সেইটা থেকে আমাদের বের করতে হবে মানটা। তাহলে এখানে সুমনের বয়স মানে বর্তমান বয়স ওটা কত, 50 বছর, এটা বর্তমান বয়স 50 বছর। তাহলে সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 87 দাগের কোশ্চেনে কি বলছে, 3 জন দুধ ব্যবসায়ী এ, বি আর সি একসাথে একটি তৃণভূমি এত টাকাতে ভাড়া নিল। এ তার 15টি গরু 4 মাসের জন্য, 15টি গরু 4 মাসের জন্য, বি 18টি গরু 5 মাসের জন্য, আর সি 12টি গরু 6 মাসের জন্য। তাহলে এদের যে ইনভেস্টমেন্ট হচ্ছে 5টা করে, ওই মানে 15টা গরু হচ্ছে এ ইনভেস্ট করেছে, বি হচ্ছে 18টা গরু ইনভেস্ট করেছে, আর সি হচ্ছে 12টা গরু ইনভেস্ট করেছে এখানে সেই হিসাবে ধরতে গেলে। আর প্রতি মানে কত মাস সেটা, এ হচ্ছে 4 মাস, বি হচ্ছে 5 মাস, সি হচ্ছে 6 মাস। এবার এখান থেকে তাহলে আমাদের লভ্যাংশটা পেয়ে যাব আমরা, অনুপাত কত, এখান থেকে আগে ছোট করে নিই, 2 দিয়ে কাটলে এখানে 2 থাকলো, এটা 9, আর এখানে এটা 6 আসলো। আবার কি যাবে, 3 দিয়ে, হ্যাঁ যাবে, 3 দিয়ে যাবে। তাহলে এখানে 3 × 5 = 15, 3 3 9, এটা দিয়ে কাটলে এটা আসলো 2। তাহলে এখানে আসছে 10:15:12, এইটা আসলো। এবার এখানে একটি তৃণভূমি টাকাতে এত ভাড়া নিল, তাহলে বি এর ভাড়া দিতে হবে কত, বি এর ভাড়া হচ্ছে টোটাল 16,650 টাকা থেকে তাদের এখানে যোগফল কত, এটা হচ্ছে 27 আর 10 হচ্ছে 37, আর বি এর অংশ হচ্ছে 15। তাহলে 37 দিয়ে যদি কাটতে হয়, এখানে 37, 3 3 9, তারপরে 3 6 18, না 5 দিয়ে যাবে, তাহলে 150, আর এখানে 5 7 35, না তাও যাচ্ছে না তো, তাহলে 4 দিয়ে যাবে, তাহলে 120, আর এখানে 4 7 28, মানে 148, এটা আসলো। এবার এখান থেকে 8 হাতে 1, মানে 1 আসলো, 15, তাহলে এবার কত দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, তাহলে এইটা আসলো, আর এখানে 0, তাহলে আসবে কত, তাহলে এখানে 450, মনে রাখবে 450, তাহলে এখানে লিখলাম 450, এটা কাটলে ইন্টু 15। এবার
কীভাবে গুণ করবে, 45 ইন্টু 15, তাহলে 5 5 25 5 হাতে 2, 4 5 20, মানে এটা গুণ করলাম 4 5 20 প্লাস 2 করলে 22 আর প্লাস 5 27 7 হাতে 2, আর এখানে 4 আর 2 6, তাহলে 675, আর 0 তো বসেই গেল, তাহলে এখানে আসলো 6750 টাকা হচ্ছে বিকে দিতে হবে ভাড়া হিসাবে। নেক্সট চলো 93 কোশ্চেনে কি বলছে, একজন বিদ্যার্থীকে কোনো এক সংখ্যার সঙ্গে 23 গুণ করতে বলা হয়েছিল, কিন্তু ভুলবশত সে ওই সংখ্যার সঙ্গে 32 গুণ করে ফেলেছে, যার ফলে উত্তর সঠিক উত্তরের থেকে 72 বেশি হয়, তবে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি ধরি হচ্ছে সংখ্যাটি এক্স, তাহলে 32 ইন্টু এক্স মাইনাস 23 ইন্টু এক্স ইকুয়ালস টু 72, এইটাই বলেছে। তাহলে এখান থেকে এক্স কমন নিয়ে নিলে, মানে বিয়োগ করে দাও সরাসরি, তাহলে আসছে কত, এটা 9 হাতে 1, হ্যাঁ 9x ইকুয়ালস টু 72, এটা কাটলে হচ্ছে 8 নং 72, তাহলে এক্স এর মান এক্স কত 8, তাহলে বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট এবারে 94 কোশ্চেনে কি বলছে, -2 হোল টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার, আবার এইখানেও আবার -2 আছে, তাহলে এটা কীভাবে করবে, এক এক করে করতে হবে, মানে -2 আছে মানে এখানে আমি লিখতে পারি 1/-2 হোল টু দি পাওয়ার -2, আর এখানে তখন আসছে কত স্কোয়ার, আসছে স্কোয়ার, তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি -2 হোল টু দি পাওয়ার -4 লিখতে পারি, 2 দিয়ে গুণ করে দিলাম পাওয়ারে। এবার যেহেতু -4 এসছে, মানে আবার আমি ওপরে নিয়ে যেতে পারি, তাহলে এখানে -2 হোল টু দি পাওয়ার 4 আসলো, তাহলে এখানে যেহেতু এটা হচ্ছে পজিটিভ, মানে জোড় সংখ্যায় আছে, সুতরাং আমি মাইনাসটাকে তুলে দিতে পারি, কারণ -2 ইন্টু -2 ইন্টু -2 ইন্টু চারবার গুণ হবে, তাহলে সেক্ষেত্রে মাইনাস তো অলরেডি চলে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 4 আসলো। এবার 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, ইন্টু 2 করলে 8 2 16, তাহলে অ্যান্সার আসছে কত বি 16। নেক্সট চলো 95 কোশ্চেনে বলছে, ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা দ্বয় একদিনে, মানে একদিন মানে 24 ঘন্টার কথা বলছে, একদিনে কতবার পরস্পর 90 ডিগ্রি কোণে অবস্থান করবে। তাহলে আমরা কি জানি, 1 ঘন্টায় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা দুইবার 90 ডিগ্রি কোণ করে, দুইবার 90 ডিগ্রি কোণ করে, তাহলে 12 ঘন্টায়, আচ্ছা 12 ঘন্টায় ঘন্টার কাঁটা, আচ্ছা ও মিনিটের কাঁটা কতবার করে, 22 বার 90 ডিগ্রি কোণ করে, আচ্ছা তাহলে 24 ঘন্টায় করে হচ্ছে 44 বার। এখানে যেমন মনে করো না যে এটা হচ্ছে ঐকিক নিয়মে হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে, এটা মাথায় রাখতে হবে, এগুলো মাথায় রাখতে হবে, 2 22 আর এটা 44, এক্ষেত্রে যদিও হচ্ছে এইটার মানে হচ্ছে 12 আর 24-এর যে যতবার হচ্ছে সেটা মানে ঐকিক নিয়মে আসছে, কিন্তু এগুলো মাথায় রাখতে হবে এটা। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, থ্যাংক ইউ।